গল্পে শুরু হয় একটা ফুটবল ম্যাচ দিয়ে, যেখানে ভিআইপি সারিতে নিকি নামের একজন তার গার্লফ্রেন্ড জ্যাসের সাথে বসে গল্প করছিল। নিকি দেখতে কিছুটা অদ্ভুত মনে হয়। যখন খেলা শুরু হয় তখন নিকির মনোযোগ খেলার চেয়ে দর্শকদের ভিড়ের মধ্যে ছিল বেশি। এ সময় একটি সুন্দরী মেয়েকে সিট থেকে উঠে চলে যেতে দেখল এবং সেই মুহূর্তে নিকির মাথায় এক দুষ্ট বুদ্ধি এলো। নিকি তার গার্লফ্রেন্ড জ্যাসের সাথে একটা ছোট বাজি ধরল যে মেয়েটা যাবার সময় কতজন লোক মেয়েটির দিকে ফিরে তাকাবে। তাদের পাশে থাকা লিওয়ান নামের এক ব্যক্তি বলল যে আমিও বাজিতে অংশ নিতে চাই। নিকিও রাজি হয়ে গেল আর সবাই মজা করে $10 বাজি ধরেছে। যখন মেয়েটি স্ট্যান্ড থেকে বেরিয়ে গেল তখন হিসাব করে দেখা গেল যে 7 জন লোক তাকে ফিরে দেখেছে। এই বাজিতে জ্যাস জিতে যায়, কারণ সে সবচেয়ে কাছের সংখ্যাটি অনুমান করেছিল। লিওয়ান বিনা দ্বিধায় তাকে টাকা দিয়ে দিল এবং তারপর পরবর্তী রাউন্ড শুরু করতে বলল। এবার বাজি ছিল পরবর্তী ফাউল কে করবে। জ্যাস বলে ফুটবল খেলা সম্পর্কে তার জ্ঞান একেবারেই নেই, তাই সে বাজি ধরবে না। কিন্তু নিকি তো বাজি ধরতে ঝাঁপিয়ে পড়ে। এবার সে $1000 বাজি ধরল। বাঁশি বাজানোর সাথে সাথে রেফারি ফাউলের সংকেত দিল এবং নিকি যে দলে বাজি ধরল তা সঠিক হয়ে গেল। লিওয়ান হেরে গেল আর নিকি বাজির টাকা পকেটে ঢুকালো। এবার লিওয়ান নামের ব্যক্তিটি বাজি হারার পর আরও বেশি উত্তেজিত হয়ে যায়। সে বলল এবার বাজি হবে $5000। এবারের প্রশ্নটি ছিল ফার্স্ট টিম বলটি পাস করবে নাকি এটা নিয়ে দৌড়াবে। নিকি $5000 বাজি ধরতে একটু দ্বিধাগ্রস্ত ছিল, কিন্তু শেষ পর্যন্ত সে রাজি হলো। লিওয়ান অনুমান করেছিল যে তারা দৌড়াবে আর নিকি বলল পাস করবে, আর বাঁশি বাজানোর সাথে সাথেই খেলোয়াড়টি বল নিয়ে দৌড় দেয়, যার কারণে নিকি এখন $5000 হেরে যায়। এখন নিকি সিদ্ধান্ত নিল এটা কোনো ব্যাপার না, $5000 লস করেছে, এখন আর বাজি ধরা যাবে না, তার চেয়ে জ্যাসের সাথে কফি খাবার জন্য বের হওয়া ভালো। কিন্তু লিওয়ান জেদ ধরল। সে বলল তুমি ভিআইপি লাউঞ্জে আছো, তোমার কাছে অনেক টাকা আছে, $5000 আর এমন কি, আরও বাজি খেলো $10,000 বিনিময়ে। ওই যে বলে একবার লোভে পড়লে ফিরে আসা কঠিন, তাই অবশেষে নিকি আবার বাজি ধরতে রাজি হয়ে যায়। আর এবার প্রশ্ন ছিল একটি খেলোয়াড় পরবর্তী পাসটি সঠিকভাবে করতে পারবে নাকি পারবে না। নিকি বলল যে হ্যাঁ সে পাস করবে, কিন্তু দেখা যায় অন্য দলটি পাসটি আটকে দেয়। এখন নিকি সব মিলিয়ে $15,000 হেরে গেল। টাকা দেওয়ার সময় নিকি একটু চিন্তিত হয়ে পড়ে, কারণ একে তো এত টাকার মামলা, তার উপর গার্লফ্রেন্ডের সামনে হারের লজ্জা। পুরুষ মানুষের ইগো আর কি। তাই নিকি কিছুক্ষণ ভেবে বলল এবার চলো $50,000 বাজি ধরবো। এটা শুনে জ্যাস হতবাক হয়ে গেল, কিন্তু নিকিকে রাগান্বিত দেখাচ্ছিল। ভাগ্য সহায় না থাকলে যা হয় আর কি। সে বাজিতে আবার হেরে যায়, যার জন্য তাকে $50,000 দিতে হয়। এবার জ্যাস তাকে থামতে বলল, কিন্তু নিকির রাগ আর ক্ষোভ বেড়েই চলছে। এরপর সে বাজি ধরল $1,00,000। লুয়ান উপহাস করে বলল তোমার এত টাকা আছে। নিকি বেশি কিছু না বলে এক বান্ডিল টাকা টেবিলের উপর ছুঁড়ে মারল। এরপর লিওয়ানও বেশি উত্তেজিত হয়ে পড়ল। এবার নিকি বলে পরবর্তী পাসটি আটকে যাবে, এটি সম্পূর্ণ হবে না। কিন্তু পাসটি সফলভাবে সম্পূর্ণ হয় আর নিকির এখন $1,00,000 ক্ষতি হয়েছে। এখন সে বুঝতে পারছে না কিভাবে এই ঝামেলা থেকে মুক্তি পাবে। তার এই কাজ দেখে জ্যাসও খুব অবাক হয়েছিল, কিন্তু এখন খেলাটি এক শক্তিশালী পর্যায়ে পৌঁছেছে। গার্লফ্রেন্ডের সামনে হারার মতো লজ্জা আর নেই। তাই নিকি বলল আমার কাছে $1,000,000 আছে, চলো পুরো বাজি ধরে দেখা যাক কে জেতে। তবে এবার বাজি হবে কার্ড খেলে। একদিকে লিওয়ান পরপর অনেক জেতার কারণে খুশিতে গদগদ হয়ে থাকে। সে নিকিকে এটিএম মেশিনের মতো দেখতে শুরু করে। লুয়ান তার কার্ড বান্ডিল রাখলো আর 5 নম্বরের একটা কার্ড বের করে। এখন নিকির এর থেকে বেশি নম্বরের কার্ড বের করতে হবে। এবার নিকি একটা কার্ড বের করলো আর আত্মবিশ্বাসের সাথে উল্টে দেখলো, কিন্তু তার কার্ডের নাম্বার ছিল মাত্র 3। এটা দেখে জ্যাস তো চেয়ার থেকে পড়ে গেল। যখন নিকি খেলা শুরু করেছিল তখন সে কেবল $4,000 পর্যন্ত বাজি ধরার মুডে ছিল, কিন্তু সেটা এখন $1,000,000 বেশি হেরে গেছে, মানে বাংলাদেশের টাকায় প্রায় 10 কোটি টাকার মতো। এই লজ্জাজনক পরাজয়ের পর আর কিছু বলার ছিল না, তাই সে চুপচাপ জ্যাসের হাত ধরে তাকে বাইরে নিতে শুরু করলো। কিন্তু লিওয়ান তাকে আরও টিস করতে লাগলো। সে বলল ওস্তাদের সাথে পাঙ্গা নিতে হয় না। এটা শুনে নিকির মাথায় আরও রক্ত চড়ে গেল। নিকি থামলো আর ফিরে এসে $2,000,000 বাজি ধরল। এবার একটু ধারণা নতুন ছিল। নিকি লিওয়ানকে চ্যালেঞ্জ করলো যে দূরবীন দিয়ে যে কোনো র্যান্ডম প্লেয়ার নির্বাচন করবে, আর যদি নিকি তার জার্সির নম্বর সঠিকভাবে অনুমান করে তবে সে জিতবে। লিওয়ান এতে কিছুটা বিভ্রান্ত হয়ে পড়ে। সে বলল ভাই এটা বেশ কঠিন বিষয়, মাইন্ড রিডিং এর মতো।
তার মনে হলো যে নিকি তার নিজের পায়ে কুড়াল মারছে। সে একটু সন্দেহও করল নিকি তার সাথে প্রতারণা করছে কিনা। তার সন্দেহ দূর করতে নিকি বলল, ঠিক আছে, আমি অনুমান করব না, এবার জ্যাস অনুমান করবে। জ্যাস রেগে গেল। সে বুঝতে পারেনি এটা কি হচ্ছে। এত মানুষের মধ্যে সে কিভাবে গেস করবে কার জার্সির নম্বর লিওয়ান চুজ করেছে। এই বলে সে সেখান থেকে চলে যেতে শুরু করলো, কিন্তু লিওয়ানের নিরাপত্তারক্ষীরা তাকে যেতে বাধা দিল। তো জ্যাস নিজেকে একটু শান্ত করলো। নিকি তাকে বলল যে শুধু মাঠের চারপাশে তাকাও এবং সবাইকে দেখো, তুমি যা মনে করো, তোমার নিজের বলে যে নম্বর মনে হয় সেটাই বলবে। লিওয়ান দূরবীন তুলে নিল এবং একজন খেলোয়াড় নির্বাচন করলো। এরপর জ্যাস দূরবীনটি নিয়ে পুরো মাঠটি স্ক্যান করে ফেলল। চারিদিকে শুধু সে জার্সি নম্বরই দেখতে পেল, কিন্তু কিভাবে অনুমান করবে কোনটা লিওয়ান দেখেছে। এরপর সে একটা পরিচিত মুখ দেখতে পেল এবং তার মনে পড়ে নিকি কি বলেছিল যে তুমি যে নম্বরটা তোমার নিজের মনে হয় সেটাই বেছে নাও। সেখানে তার 55 নম্বর জার্সি পরা বন্ধু ফরহান ছিল। জ্যাজ বুঝতে পারল যে এই সব কিছু নিকির প্ল্যানেই হচ্ছে, একটা পরিকল্পনারই অংশ ছিল এটা। সে বলল 55 নম্বর, আর এটাই ছিল উত্তর। তার উত্তর শুনে লিওয়ান একদম হতবাক হয়ে গেল। কয়েক মুহূর্তের জন্য হলেও জ্যাজ ভাবতে শুরু করলো যে নিকি কিভাবে জানলো যে সে ওই নম্বর নির্বাচন করবে। কিন্তু এই মুহূর্তে এসব জানার প্রয়োজন নাই ভাই, কারণ তারা এখন $1 মিলিয়ন জিতে গেছে। তারা বাজিতে জিতে দুইজনই $1 মিলিয়ন লাভ তো করেছেই, বরং হারানো টাকাও উদ্ধার করা হয়েছে। দুটি বড় টাকা ভর্তি ব্যাগ নিয়ে স্টেডিয়াম থেকে তারা এবার বেরিয়ে যায়। গাড়িতে তো জ্যাস নিকিকে মারতে শুরু করে আর বলে এসব তার পরিকল্পনার অংশ ছিল। আসলে সে অনেক দিন ধরে লিওয়ানের উপর নজর রাখছে। লিওয়ান একজন ধনী জুয়ারি, যে কেউ তার সামনে যে কোনো কিছু বাজি ধরলে সে সেটায় অংশ নেবেই। নিকির দল একটি পরিকল্পনা করে রেখেছিল, তাকে গভীরভাবে পর্যবেক্ষণ করছিল। যেমন লিওয়ান যে তার হোটেল ঘর থেকে বেরিয়ে আসে, সে ঘর 55 নম্বর ছিল, যা তার মনে গেঁথে গিয়েছিল। তাছাড়া নিরাপত্তা গার্ডের লেবেল পিনেও 55 লেখা ছিল। স্টেডিয়ামে যাওয়ার পথে সাইনবোর্ডগুলি একই সংখ্যার ছিল, আর তারা তাকে শুধুই নম্বরটি দেখায়নি, শুনিয়েছেও। মানে এই 55 নম্বরটি নিকিরাই ইচ্ছে করে লিওয়ানের সামনে বারবার উপস্থাপন করেছে। এমনকি ম্যাচ দেখতে আসার সময় তারা লিওয়ানের গাড়িতে এমন একটি গান বাজানো হয় যাতে 55 নম্বরের ইঙ্গিত দেওয়া হয়। ওই গানটিতে 24 বারের মতো 55-এর মতো শব্দ শোনাচ্ছিল, যার কারণে লিওয়ানের মন বারবার সেই সংখ্যাটার দিকেই ঘুরছিল। এরপর তাকে প্লেয়ার ফরহানের ছবিটা তার অজান্তে দেখানো হয়েছিল, যাতে এটি তার মাথায় গেঁথে যায়। এসব শুনে জ্যাস নিকির প্রতি পুরোপুরি ইমপ্রেস হয়ে যায়। এরপর গল্পটি কয়েকদিন আগে চলে যায়। সে সময় দেখা যায় নিকি একটি ঘরে বেডে শুয়ে আছে, আর একজন লোক তার মাথায় বন্দুক তাক করে ধরে আছে। জ্যাস তার পাশে বসা। মাত্র কয়েকদিন আগেই তাদের পরিচয় হয়েছে। মাথায় বন্দুক তাক করা থাকলেও নিকির মুখে ভয়ের কোনো চিহ্নই ছিল না। সে সরাসরি লোকটাকে বলল যে আমার কাছে 1 পয়সাও নেই, তুমি যদি গুলি চালাতে চাও তাহলে চালাও। বন্দুকধারী লোকটি তার ভাবভঙ্গি বুঝতে পেরেছিল যে এই লোকটা একজন খেলোয়াড়, সে আমাদের চেয়েও বড় প্রতারক, আর তার অনুমান একেবারেই সঠিক ছিল। নিকি একজন চমৎকার প্রতারক। সে ছোটখাটো চুরি করে, তাও খুব নিখুঁতভাবে। জ্যাসি তাকে ভুলিয়ে ভালিয়ে এখানে নিয়ে এসেছিল। এরপর যখন সেই বন্দুকধারী লোকটি চলে গেল, নিকি জ্যাসকে বলল তোমার কাছে একটি প্রতিভা আছে, এবং যদি তুমি তোমার এই ক্ষমতা ব্যবহার করে মানুষকে ভালোভাবে বোকা বানাতে পারো। নিকি এবার বলল যে এটি আমাদের একটি পারিবারিক ব্যবসা। আমার বাবা, তার বাবা সবাই ছিল ঠক প্রতারক। তারা একজন বংশগত ঠক, তবে ছিচকা চোর না। আমরা খেলি মানুষের ব্রেন নিয়ে। প্রতিটি কৌশল, প্রতিটি পদক্ষেপই তার কাছে ছিল একটা খেলা। জ্যাস সময় নষ্ট না করে কিছু টাকা বের করে বলল যে আমি তোমার কাছ থেকে শিখতে চাই। নিকিও সময় নষ্ট করার প্রয়োজন মনে করেনি। বাইরে যাওয়ার সময় নিকি জ্যাসের একটি আংটি চুরি করেছিল, আর জ্যাস এটা ঘুণাক্ষরেও টের পায়নি। যতক্ষণ পর্যন্ত জ্যাস বুঝতে পারল যে কি হয়েছে, তার আগেই নিকি তার মানিব্যাগটাও গায়েব করে দেয়। এবার নিকি সব খোলাসা করে জানায় এই সব হাতের সাফাই, সময় এবং একটু স্টাইলই যথেষ্ট এই কাজে। তো সেদিন নিকি জ্যাসকে বিদায় জানানো ছাড়া আর কিছু বলল না। কয়েক মাস পরে জ্যাস তাকে অন্য একটা শহরে খুঁজে পায়, যেখানে নিকি একটি নতুন দল গঠন করতে শুরু করেছিল। তাদের দুজনের সাক্ষাৎও একটা পরীক্ষা ছিল। সে দেখতে চেয়েছিল যে জ্যাস আসলেই তাদের দলে যোগদানের জন্য যোগ্য কিনা। যখন জ্যাস রাজি হলো, নিকি তাকে দলের একজন লোকের সাথে ভিড়ের মধ্যে পাঠিয়ে দিল। আজ ছিল জ্যাসের প্রথম প্র্যাকটিক্যাল অ্যাসাইনমেন্ট। সে ম্যাপটি হাতে নিল এবং কিছু লোকের কাছে ঠিকানা জানতে চাইল। তারপর তার সাথে থাকা আরেকজন গোপনে একজন পর্যটকের ক্যামেরার লেন্স চুরি করে। তারপর দলের অন্য একজন সঙ্গী ইচ্ছাকৃতভাবে একজন পুরুষকে ধাক্কা মারে, আর জ্যাস সুযোগ বুঝে তার মানিব্যাগ চুরি করে।
জ্যাস এবার তার চুরির স্টাইলে আত্মবিশ্বাস পেতে শুরু করে। এভাবে সে চপস্টিক ব্যবহার করে অন্য মহিলার ব্যাগ থেকে মানিব্যাগ বের করে নেয় এবং সবকিছু এত সহজে হয়ে গেল যে কেউ সন্দেহ করেনি। তো নিকি সবকিছু একটা বিল্ডিং এর উপর থেকে দেখছিল। সে দলকে বলে তাকে একা ছেড়ে দিতে, এখন তার ওড়ার পালা। আর জ্যাসও একা একা একের পর এক দামি জিনিস চুরি করতে শুরু করে এবং তার প্রতিটি চুরির সাথে সাথে নিকির চোখ তার প্রতি শ্রদ্ধা বাড়াতে শুরু করে। যাই হোক, জ্যাস প্রথম পরীক্ষায় পাশ করার পর এবার নিকি তাকে একটা আরো বড় কাজে পাঠায়। এটি ছিল একটি উচ্চ প্রযুক্তির জালিয়াতি, বিশেষ ধরনের লেন্সের সাহায্যে, যেখানে লোকেরা অন্যদের কার্ড নাম্বার মানে তাসের নাম্বার দেখতে পারে এবং তারপর সহজেই তাদের বাজিতে হারায়। তাদের ক্রেডিট কার্ড চুরি করার মতো অভিজ্ঞতা ছিল। তারা কার্ড চুরি করে একটি গোপনে একজন টিমমেটের কাছে পাঠানো হবে, যেখানে একটি ডিভাইস তার ডেটা কপি করে এবং তারপর কার্ডটি আবার একই ব্যক্তির পকেটে চলে যায়। তো পরের দিন জ্যাস এবং আরেক টিম মেম্বার ফরহান একটি জনবহুল এলাকায় ঘুরে বেড়াচ্ছিল। তাদের কাজ ছিল অভিনয় করা। প্ল্যান অনুযায়ী ফরহান অজ্ঞান হয়ে যায় এবং জ্যাস চিৎকার করে অভিনয় শুরু করে। জ্যাস বলতে শুরু করে যে দয়া করে কেউ আমাদের সাহায্য করুন। জ্যাসের মতো সুন্দরীর দিকে সবাই সাহায্যের হাত বাড়াবে, এটাই স্বাভাবিক। তো সবাই হেল্প করতে এগিয়ে এলো, যার জন্য একটা ঝামেলার সৃষ্টি হয়। আর এই সুযোগে দলের অন্য লোকেরা তাদের আশেপাশের ধনী ব্যক্তিদের জিনিসপত্র চুরি করতে থাকে এবং তারপর পুরো দলটি একটি অ্যাম্বুলেন্সে চুপি চুপি বেরিয়ে চলে যায়। এই সব এত সূক্ষ্ম পরিকল্পনা ছিল যে কেউ কিছুই বুঝতে পারেনি। সেই খুশিতে রাতে তারা সবাই একসাথে পার্টি করে। নিকি সকলের প্রশংসা করে, কারণ মাত্র এক সপ্তাহে তারা $1.5 মিলিয়ন আয় করেছে। পরের দিন দলের সকল সদস্য আলাদা আলাদা জায়গায় চলে যাবার কথা। এদিকে সমস্ত প্রমাণও ধ্বংস করা হয় যাতে কেউ ধরা না পড়ে। তাদের সবাইকে নিকি আশ্বস্ত করে যে তাদের টাকা কয়েকদিনের মধ্যেই ব্যাংক অ্যাকাউন্টে আসবে। কিন্তু পুরাতন সদস্যরা জানত যে নিকির শেষ একটা মিশন বাকি আছে। তারা তাকে জ্যাসের সামনে সতর্ক করে বলে যে টাকা জুয়া খেলে নষ্ট না করতে। যাই হোক, পরের দিন নিকি জ্যাসকে স্টেডিয়ামে নিয়ে গেল ভিআইপি লাউঞ্জে। সে জ্যাসের সামনে একটা নাটক বানিয়ে তাকে দেখালো কিভাবে তারা কয়েক মিনিটের মধ্যেই লক্ষ লক্ষ ডলার আয় করতে পারে। ততক্ষণে নিকির প্রতি জ্যাস একটু একটু প্রেমে পড়তে শুরু করে। তার মনে হচ্ছিল যে সে নিকির গার্লফ্রেন্ড, তাই ওকে এই সব দেখাচ্ছিল। কিন্তু নিকি প্রথম থেকেই তাকে কেবল প্রতারণা করার জন্য ব্যবহার করেছে। যখন সব কাজ শেষ হয়ে গেল, নিকি তাকে $80,000 নগদ দিল এবং অবশেষে বিদায় জানালো। কিন্তু জ্যাস তো এখন নিকির প্রেমে। জ্যাস নিকির দিকে তাকায় আর চোখে জল, তার মন ভেঙে গেল। এদিকে সে নিকির উপর সত্যিই প্রেমে পড়ে গেছে। অন্যদিকে তার এটাও মনে হচ্ছিল যে $80,000 খুব কম, কারণ নিকি $2 মিলিয়ন আয় করেছে। যাই হোক, এভাবে বেশ কিছুদিন কেটে যায়। প্রায় 3 বছর পর আমরা একটি রেস কারকে সার্ভিস স্টেশনে ঢুকতে দেখি, যেখানে আমরা নিকিকেও দেখতে পাই। নিকির চেহারা দেখে বোঝা যায় সে খুব ক্লান্ত। তার মুখ দেখে বোঝা যাচ্ছে তার টাকা শেষ হতে চলেছে। তো দুপুরের খাবারের সময় নিকির সাথে একজন রেস কার দলের মালিকের মিটিং ছিল, যার নাম গাড়িয়ার। সে রিসার্চ দল এক্সট্রো নামে একটি নতুন অ্যালগোরিদম তৈরি করেছে, যার মাধ্যমে অ্যালগোরিদমকে আরো উন্নত করে জেতার সম্ভাবনা বাড়ানো যাবে। আর এর জন্য সে নিকিকে কাজে রাখে। পরিকল্পনা একেবারেই সহজ ছিল। নিকি তাদের প্রধান ইঞ্জিনিয়ার হওয়ার ভান করবে, আর সে এই রকম অভিনয় করবে যে তার এবং গাড়িরার মধ্যে ঝামেলা চলছে। এর কারণে অন্য দলগুলো যাতে তাদের জ্বালা আটকে যায়। অন্য দলগুলো এই সুযোগে নিকিকে ব্যবহার করবে ভেবেছিল, কিন্তু তারা জানে না এটা আসলে নিকি এবং গাড়িয়ারি মাস্টার প্ল্যান। তো নিকি প্রতিদ্বন্দ্বী দলকে EXR এর একটি নকল সংস্করণ বিক্রি করবে এবং গাড়িয়ার দল আসল সিস্টেমটি ব্যবহার করবে, যা তার বিজয় নিশ্চিত করবে। এটাই হলো প্ল্যান। চুক্তি অনুযায়ী নিকি €1 মিলিয়ন পাবে এই কাজের জন্য এবং জাল সিস্টেম বিক্রি করে সে যা আয় করবে তাও তার হবে। নিকি ভেবেছিল এই কাজটা একটু রসিকতার, সে ঘুমের মধ্যেও এই সাধারণ জালিয়াতি করতে পারবে। কিন্তু গাড়িয়ার বাটলার খুব সতর্ক। সে সরাসরি নিকিকে হুমকি দেয় যে যদি কিছু ভুল হয়ে যায় তাহলে আমি তোমার বুকে সোজা গুলি করব। তো নিকি একটু ফ্রেশ হতে গিয়ে একটু পার্টিতে যোগ দেয়। আসলে এখানেও তাদের পরিকল্পনা ছিল ভিড়ের মাঝে নিকি ও গাড়িয়ার মারামারি করবে এবং অন্য দলকে বোঝাবে যে তাদের আসলেই ঝামেলা চলছে। তবে তার পরিকল্পনা ভেস্তে যায় যখন জ্যাস লাল পোশাক পরে এন্ট্রি করে। জ্যাস সিঁড়ি বেয়ে নেমে সোজা চলে গিয়ে গাড়িয়াকে জড়িয়ে ধরে। এটা দেখে নিকির মন ঘুরতে শুরু করলো। যাই হোক, কিছুক্ষণ পর জ্যাস নিকির পাশে এসে বলল যে এখন আমি প্রতারক নই এবং 3 বছর আগে যা কিছু ঘটেছিল এখন সেই সব জিনিস আমি ভুলে গিয়েছি। সে আরো বলে যে শোনো গাড়িয়া, তোমার এবং আমার অতীত সম্পর্কে কেউ কিছুই জানে না, তাই বিষয়টি চেপে রাখাই ভালো হবে। জ্যাসের এই কথা শুনে নিকি রেগে যায়। সে ভডকা গ্লাস তুলে নিল এবং এক নিমিষেই খালি করে দিল। সে যে প্ল্যান নিয়ে এখানে এসেছে
তা সব ধুলোয় মিশতে থাকে। কিন্তু প্ল্যান অনুযায়ী তাদের লড়াই করতে হবে। তবে এই লড়াই এবার রাগে পরিণত হয়, কারণ নিকি দেখেছে জ্যাস কিভাবে গাড়িয়ার সাথে থাকছে। তাই রেগে সবার সামনে সত্যি সত্যি মারামারি করে গাড়িয়ার সাথে। তাদের এই নাটক প্রতিদ্বন্দ্বী রেসিং টিম পছন্দ করে। এর মাঝে দ্রুত নিরাপত্তা রক্ষীরা তাকে পার্টি থেকে বের করে দেয়। কিন্তু এখন প্রতিদ্বন্দ্বী দলের বিজনেস কার্ড তার হাতে, মানে প্ল্যান সাকসেসফুল। তো পরের দিন সকালে মিকি ম্যাকলারেন দলের মালিকের সাথে দেখা করে। সে সোজা বলে যে এর জন্য 3 মিলিয়ন ইউরো খরচ হবে, আমি EXR সিস্টেমটি তোমাদের দিয়ে দেব। রেস কারের মালিকের টাকার অভাব ছিল না, তাই তিনি তা কিনে ফেলতে তার আবেগের কোনো প্রয়োজন হয়নি। এটার পারফরমেন্স দেখে মালিকের মুখ উজ্জ্বল হয়ে ওঠে। নিকি বলল 48 ঘন্টার মধ্যে সফটওয়্যারটি তুমি পাবে। এদিকে ফরহান দেখা করে জ্যাসের সাথে। আসলে ফরহানকে নিকিই পাঠায়। সে জ্যাসকে বলে যে 3 বছর আগে নিকিকে চলে যেতে হয়েছিল কারণ তার কাছে কোনো উপায় ছিল না। সে বলল নিকি এখনো তোমাকে ভালোবাসে। ফরহান একটি বাক্স জ্যাসকে দেয়, যাতে সেই নেকলেস ছিল যা জ্যাস একদিন পছন্দ করেছিল। তবে এটা আসল না নকল তার কোনো নিশ্চয়তা ছিল না, কিন্তু তাতে কিছু আসে যায় না। নেকলেসটি দেখার পর জ্যাসের হৃদয় গলে যায়। সে মুখের উপর বলে দেয় যে সে নিকিকে বিশ্বাস করতে পারবে না, কিন্তু তার চোখ অন্য কিছু বলছিল। তার মানে এখনো নিকির জন্য তার ফিলিংস ছিল। যাই হোক, এদিকে শীঘ্রই ডিলের দিন আসে আর নিকি ম্যাকলারেনের টিমের মালিককে সফটওয়্যারটা দিয়ে দেয়। এরপর এক মোটা গাটা মানুষ নিকিকে 3 মিলিয়ন ইউরো দেয়। কিন্তু নিকির স্বভাবটা সবসময় টাকার পেছনে ছোটে, তাই সে সেই সফটওয়্যারের প্রতিটি কপি গোপনে অন্য রেসিং দলের কাছে বিক্রি করে, আর প্রতিটি হ্যান্ডশেকে হাতে নতুন ইউরো। এভাবে নিকির কাছে প্রচুর অর্থ চলে আসে আর সে এবার পালানোর চিন্তা করে। কিন্তু পালিয়ে যাবার দিন রাতে নিকি পালানোর পরিবর্তে জ্যাসকে মেসেজ করে যাতে দুজনে পালায় একসাথে। নিকি অনেক অপেক্ষা করলো, কিন্তু কেউ আসেনি। শেষ মুহূর্তে যখন সে মন খারাপ করে চলে যেতে শুরু করলো, তখন জ্যাস এসে হাজির হয়। কিন্তু এ সময় পালিয়ে যাওয়ার কোনো পথ ছিল না আর, কারণ সেই মুহূর্তেই ম্যাকলারেনের দলের পক্ষে দাঁড়ানো সেই মোটা মানুষটির সামনে চলে আসে। আসলে সে গাড়িয়ার টিমেরই লোক। এখন সে পুরো সত্যটা জেনে যায় যে নিকি নকল সফটওয়্যার ব্যবহার করেনি, বরং আসল সফটওয়্যার বিক্রি করেছে। এ সময় নিকি পালানোর চেষ্টা করলে লোকটি নিকির গাড়িতে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দেয়, যার কারণে নিকি এবং জ্যাস মারাত্মক দুর্ঘটনায় পড়ে যায়। তাদের দুজনকে বেঁধে সমস্ত টাকা গাড়িয়ার ওয়ারহাউসে নিয়ে যায়। নিকি এই কাজের জন্য গাড়িয়ার উপর খুব রেগে যায়। সে প্রোগ্রামটি তৈরিতে 40 মিলিয়ন ইউরো ব্যয় করেছিল, আর এখন সব নষ্ট হয়ে গেল। সবচেয়ে বড় কথা ছিল যে গাড়িয়ার নিজেও বুঝতে পারছিল না যে নিকি আসল সফটওয়্যার কিভাবে চুরি করলো। যখন সে দেখলো নিকি কিছু বলে না, তখন গাড়িয়া জ্যাসের নাক চেপে ধরে তার শ্বাস বন্ধ হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করে। এটা দেখে নিকির মন ভেঙে যায়। জ্যাসের প্রতি পুরনো ভালোবাসা জেগে ওঠায় নিকি তাকে একটা নেকলেস দেয়, যেটাতে একটা চিপ ছিল। এর মাধ্যমে গাড়িয়া যখন আসল সফটওয়্যারটি খোলে, নেকলেসের ভেতর দিয়ে নিকি তার পাসওয়ার্ডের তথ্য চুরি করে। এ কথা শুনে জ্যাসের হৃদয় ভেঙে যায়। তার চোখ থেকে অশ্রু ঝরতে লাগলো, কিন্তু গাড়িয়া আর তার লোকজন হাসতে লাগলো, কারণ তাদের কাছে এটা বানোয়াট মনে হলো। তাদের গল্পটা পছন্দ হয়নি, কিন্তু নিকির কথা তারা বিশ্বাস করেনি। গাড়িয়া বলল যে জ্যাস তার গার্লফ্রেন্ড না, সে জানে জ্যাস টাকার জন্য আছে। জ্যাস স্বীকার করে যে সে কেবল তার দামি ঘড়ির সংগ্রহ চুরি করতে চেয়েছিল। নিকি এতে অবাক হয়ে গেল যে জ্যাস তাকে জ্বালানোর জন্য গাড়িয়ার সাথে প্রেমে পড়ার ভান করেছিল। এখন তারা দুজনেই ধরা পড়ে গেছে। তো গাড়িয়া এসব নিয়ে বেশি সময় কাটাতে চায় না, তাই সে বাটলারকে জিজ্ঞেস করলো যে নিকি কিভাবে সফটওয়্যার চুরি করলো। নিকি যখনই বলতে শুরু করলো, বাটলার গুলি চালিয়ে দেয়। এটি সরাসরি নিকির বুকে গিয়ে লাগে। এটা দেখে গাড়িয়া ভয় পেয়ে যায় আর বাটলারকে বলে টাকা অনেক পাওয়া যাবে, কিন্তু যদি খুনের কারণে তাকে জেলে যেতে হয় তাহলে জীবন শেষ। সে তৎক্ষণাৎ বাটলারকে বের করে দেয় আর গুদাম থেকে পালিয়ে যায়। এদিকে জ্যাস নিকিকে হারিয়ে অনেক কাঁদছিল, কিন্তু এ সময় বাটলার ফিরে এসে বলল যে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, সে আসলে নিকিরই লোক। সত্যি বলতে সে তার বাবা। সে গুলি করেছে ইচ্ছাকৃতভাবে, আর সেটা বুকের সাইডে, যাতে নিকি মারা না যায়। তাকে বাঁচানোর এটাই একমাত্র উপায় ছিল। এরপর বাটলার ক্ষতস্থানে টেপ দিয়ে সিল করে দেয়। কিছুক্ষণ পর নিকির জ্ঞান ফিরে আসে, আর তাদের পেছনে সব টাকা পড়েছিল। তারা সেগুলো নিয়ে গাড়িতে করে পালিয়ে যায়। নিকি আসলে এতিম ছিল এবং এই বাটলার তাকে লালন পালন করেছে। সে নিকিকে সব চুরির কৌশল শিখিয়েছে। তাদের অন্যতম নিয়ম ছিল যে তারা কখনো আবেগপ্রবণ হবে না। কিন্তু এখন নিকি সত্যিই জ্যাসের প্রেমে পড়ে গিয়েছে, তাই রুলস অনুযায়ী নিকি নিয়ম ভঙ্গ করেছে, যার কারণে বাটলার দুজনকেই রাস্তার ধারে নামিয়ে রেখে যায় আর সব টাকা নিয়ে একা চলে যায়।
নিকির জন্য কিছুই রইল না, কিন্তু হাসপাতালে যাওয়ার সময় নিকি গাড়িতে দেখল গাড়ি আর 2 লক্ষ ইউরোর ঘড়িটি জ্যাসের হাতে ছিল। আর এটা দেখে দুজনেই একে অপরের দিকে তাকিয়ে হাসে। এই টাকা দিয়ে তারা বেশ চুটিয়ে প্রেম এবং অনেক দিন কাটাতে পারবে। এই পৃথিবীতে ছলনা আর চালাকির সাথে কাজ করলে তারা যে ক্ষুধায় মারা যাবে না সেটা তারা নিজেরাও জানে। আর এখানেই এই গল্পটি শেষ হয়।